হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা আমেরিকান একটা থ্রিলার মিস্ট্রি সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটার আইএমডিবি রেট অনেক ভালো, 10-এ 7.2। তবে এই সিনেমার স্টোরি লাইন হচ্ছে একটু অন্যরকম। সিনেমার গল্পটা হচ্ছে আজ থেকে প্রায় 70-80 বছর পূর্বে, যার জন্য দেখা যাবে এখনকার সময়ের অনেকে এই সিনেমাটার সাথে নিজেদেরকে কম্পারেটেবল করতে পারবে না। তবে তারপরেও এই সিনেমার যে কাহিনী, এটা তোমাকে শেখাবে যে একাও বেঁচে থাকা যায়। মানে এই সিনেমাতে আমরা খুবই স্ট্রং একটা মেয়েকে দেখবো, যার ছোটবেলা থেকে সে একা বড় হয়েছে এবং তারপরে তার লাইফে প্রেম আসে, ধোঁকা আসে, তবে তারপরেও সে মানসিক শক্তির বলে স্ট্যান্ডিং একা দাঁড়িয়েছিল এবং প্রতিষ্ঠিত হয়ে তারপর জীবন শেষ করেছে। তো বাড়তি কোনো কথা না বলে চলো আমরা স্টার্ট করি। তবে তার আগে যদি ব্রেক থাকে সেটা তুমি স্কিপ করে মূল ভিডিওতে যাবে এবং স্কিপ করবে হচ্ছে ডিসক্রিপশনে যাবে, ডুরেশনে ক্লিক করে তারপর তুমি স্কিপ করে চলে যাবে। স্বাগতম প্রিয় বন্ধুরা, তোমরা কি একঘেয়েমিতে ভুগছো? তাহলে মজা পাওয়ার জন্য আজকের বিষয়টি একদম উপযুক্ত তোমাদের জন্য। এখানে তোমরা বিভিন্ন খেলার ফলাফল জানতে পারবে, খেলা সরাসরি দেখতে পারবে এবং ভবিষ্যৎবাণী করার মতো মজার একটি অংশ রয়েছে, যেখানে তুমি অনুমান করতে পারো কোন দল জিতবে, কতটা ব্যবধানে ইত্যাদি। এতে রয়েছে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ, বিলাসবহুল গাড়ি, নামি মোবাইল ফোন, কম্পিউটার এবং আরো অনেক কিছু। এটি এমন একটি বিশ্বস্ত জায়গা যেটি পিএসজি এর মতো আন্তর্জাতিক খেলার দলের পৃষ্ঠপোষকতা পেয়েছে, তাই এতে কোনো সন্দেহের সুযোগ নেই। নতুন কিছু খেলার সংযোজন হয়েছে, যেমন দ্রুতগতির চ্যালেঞ্জ খেলা ও মুরগির পথ চলা খেলা, যেখানে সহজেই খেলে আনন্দ নেওয়া যায়। আর হ্যাঁ, যদি তুমি আমাদের প্রচারমূলক সংকেত ব্যবহার করে নিবন্ধন করো, তাহলে পেতে পারো 12,000 টাকা পর্যন্ত পুরস্কার একদম বিনামূল্যে। সঙ্গে থাকবে প্রথম জমাই অর্থের পর বিনামূল্যে ঘূর্ণনের সুযোগও। অর্থ গ্রহণ ও প্রেরণ করা যাবে খুব সহজভাবে, নগদ, বিকাশ, রকেট, ব্যাংক হিসাব সহ আরো অনেক মাধ্যমে। তাই আর দেরি না করে উপরে থাকা স্থায়ী মন্তব্যে ক্লিক করো, সেখানে নিবন্ধনের প্রক্রিয়া রয়েছে। শুধু আমাদের প্রচার সংকেতটি ব্যবহার করলেই তুমি বোনাস পেয়ে যেতে পারো। এবার চলো মূল ভিডিওর দিকে এগিয়ে যাই। তো গল্পটা শুরু হয় 1969 সালের 30 অক্টোবরের একটা সকালে উত্তর ক্যারোলাইনার বার্কলি কাউন্টিতে, মানে একটা এলাকা থেকে আর কি। তো এখানে কিছু ছেলে সাইকেল চালাতে চালাতে একটা লাশ পড়ে থাকতে দেখে, আর তারপর পুলিশে খবর দেয় এবং পুলিশের পর তদন্ত করে জানতে পারে মৃত ব্যক্তির নাম হচ্ছে চেস অ্যান্ড্রুস। এবং এরপর পুলিশ আরো লক্ষ্য করে যে লাশের পাশে একটা উঁচু মিনারের মতো খালি জায়গা রয়েছে। তো ওই উঁচু মিনার বা ওই টাওয়ার থেকে হয়তো চেসকে কেউ নিচে ঠেলে ফেলে দিয়েছে এবং চেসের কাপড়ে উলের লাল রঙের কিছু সুতা পাওয়া গিয়েছে। তো যাই হোক, চেসের পরিবারের সবাই বলতে থাকে যে এটা অবশ্যই সেই মার্শ গার্ল নামের সেই মেয়েটা করেছে, মানে জঙ্গলে বাস করা মেয়েটার কাজ। এবং পুলিশও তদন্ত করার পর ওই মেয়েটার উপরই সন্দেহ করে এবং এরপর ওই মেয়েটার বাড়িতে গিয়ে ওই লাল রঙের টুপিও উদ্ধার করা হয় এবং পুলিশ পুরোপুরি বিশ্বাস করে ফেলে যে এই হত্যাকাণ্ডটা ওই মেয়েই করেছে এবং ওই মেয়েকে এরপর গ্রেপ্তারও করা হয়। কিন্তু সবাই ওকে মার্শ গার্ল কেন বলে? তো এর কারণটা হচ্ছে ওই মেয়েটা সবসময় জঙ্গলে থাকতো এবং ওই জঙ্গলকে বলা হতো মার্শ, তো এই জন্য ওই মেয়েটার নামও মার্শ গার্ল বলা হয়। তবে ওর আসল নাম হচ্ছে ক্যাথরিন। তো কোর্টে এই হত্যা মামলার শুনানির আগে টম নামের একজন সরকারি অ্যাটর্নি ক্যাথরিনের কাছে আসে, আর টম তখন ক্যাথরিনকে জিজ্ঞাসা করে, শুনেছি তুমি ওই জঙ্গলে একাই থাকো, আর তোমার পরিবার কোথায়? আর তুমি সবকিছু যদি সঠিকভাবে বলো, তাহলে যদি কোনো কিছু এখানে মিথ্যা থাকে আমি তোমাকে সেটা থেকে বাঁচাতে পারবো। আর আমেরিকান নিয়ম হচ্ছে কেউ চিকিৎসা ছাড়া, কেউ আইনের সহায়তা ছাড়া মারা পড়বে না, তো এই জন্য সরকারিভাবে উকিল দেওয়া হয়। তো ক্যাথরিন তার দিকে একবার তাকায় এবং এরপর সে তার অতীতের গল্প বলা শুরু করে এবং সেখান থেকে কাহিনী চলে যায় হচ্ছে 16 বছর পেছনে 1953 সালে, যেখানে আমরা ওই মার্শ নামে মানে ওই জঙ্গলকে দেখি। আর ওইখানেই ক্যাথরিনের পরিবার থাকতো, মানে ওরা সাধারণ গ্রাম থেকে বাদ দিয়ে ওই জঙ্গলে থাকতো এবং ক্যাথরিনকে ছোটবেলা থেকেই কায়া নামে ডাকা হতো। তো কায়ার পরিবারে মোট 5 ভাই বোন আর মা বাবা থাকতো, আর বাড়ির সবচেয়ে ছোট ছিল হচ্ছে ক্যাথরিন। তো ওর বয়স তখন মাত্র 6 বছর। কিন্তু এখানে একটু সমস্যা ছিল, কায়ার বাবা একটু মাদকাসক্ত ছিল, যে কারণে সে প্রায়ই বাড়ির সবার উপর অত্যাচার করতো এবং প্রচুর বদমেজাজি, ছোটখাটো ব্যাপারে সবাইকে মারতো। তো একদিন কায়ার বাবা তার মাকে এতটাই বাজেভাবে মারে যে কায়ার মা সবাইকে ছেড়ে একেবারে বাড়ি থেকে চলে যায়, আর তারপর এক এক করে ওর 3 বোনও চলে যায় এবং এর কিছুদিন পরে ওর যে বড় ভাই ছিল জোডি, তারা বাবার অত্যাচার সহ্য না করতে পেরে বাড়ি ছেড়ে চলে যায়। তো জোডি যাওয়ার সময় সে তার ছোট বোন কায়াকে বলে, যদি কখনো তোর ভয় লাগে এখান থেকে অনেক দূরে পালিয়ে যাস। আর মাঝে বলেছিল যে হোয়ার দ্য ক্রোসেট সিংস, মানে যেখানে ঝিঝি পোকা গান গায় ঠিক সেখানে তুই চলে যাবি। তো এক এক করে সবাই চলে গেল, কিন্তু কায়া সেখান থেকে কোথাও যায়নি, সে তার বাবার সঙ্গে সেখানেই থেকে যায়। এবং ওর বাবা যখন খুব রেগে যেত, ছোট কায়া তখন ভয় পেয়ে যেত এবং বাবার ওই স্পিড বোটটা নিয়ে সে তার মায়ের ওই কাল্পনিক জায়গাটা যে রয়েছে যেখানে ঝিঝি পোকারা গান গায় সেই জায়গাটা খুঁজতে বের হতো। মানে নিজের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য ওর মায়ের বানানো সেই কাল্পনিক জায়গাটাকেই ও আসল মনে করে খুঁজতে বেরিয়ে পড়তো। তবে এখানে উল্লেখ্য, কায়ার মাও জানতো যে এরকম কোনো জায়গা নেই, এটা একটা মিথ্যা কথা। তবে তারপরও সে তার বাচ্চাদের
বাচ্চাদেরকে সেই মিথ্যা কথাই শিখিয়েছিল, যাতে কোনো বিপদ যদি হয়, মানে ওর বাবা যদি ওকে মারতে শুরু করে, ওরা যেন সেই জায়গার খোঁজে এখান থেকে চলে যায়। মানে ওর মা খুব চালাকির সঙ্গে ওই মিথ্যা কথাগুলোর বাচ্চাদের মনে ঢুকিয়ে দিয়েছিল। তো এইভাবেই চলতে চলতে একদিন কায়ার ঠিকানায় কায়ার মায়ের একটা চিঠি আসে, আর সেই চিঠি দেখে কায়ার বাবা খুব রেগে যায় এবং ঘরে কায়ার মায়ের যত জিনিস ছিল সব পুড়িয়ে দেয়। এমনকি সে নিজেও বাড়ি ছেড়ে চলে যায়, কিন্তু কায়া তখন ওই বাড়িতে একলাই থেকে যায়। আর পরিস্থিতি যেমন মানুষকে বদলে দেয়, তো এই কারণে ওই ছোট্ট কায়া, যার বয়স মাত্র 7 বছর, সে মনে করো 17 বছরের একটা যুবতীর মতো বা একটা বড় মানুষের মতো মানসিক স্ট্রেংথ অর্জন করে ফেলে এবং ও খুব ভালো করেই জীবনের এই সত্যটা বুঝতে পারে যে এই পৃথিবীতে কেউ কারো নয়। যার পরিবার ছেড়ে গিয়েছে তাকে একাই বেঁচে থাকতে হবে, একাই বেঁচে থাকা শিখতে হবে। তো এরপরে কায়া করে কি, ওই মার্শ জঙ্গলের আশেপাশে যত শঙ্খ বা সামুদ্রিক মাছগুলো ছিল সেগুলো ধরতো এবং একটা দোকানে গিয়ে বিক্রি করতো। আর ওর সমবয়সী যে বাচ্চারা ছিল তারা কিন্তু তখন বাবা মায়ের সঙ্গে স্কুলে যেত, পড়াশোনা করতো, খেলতো। কিন্তু কায়ার তো কেউ নেই, সে নিজের মতো একলা এবং ওই জলাভূমিতে জীবনযাপন করছিল। তো এভাবেই দিন, মাস, বছর কাটতে লাগে, সময় আরো এগিয়ে যায় এবং সময়টা আসে হচ্ছে 1962 সাল, যখন কায়ার বয়স প্রায় 15-16 বছর হয়ে গিয়েছে এবং তার এই একলা জীবনে তার পরিবার ছিল এই জলাভূমির ঘন জঙ্গল, গাছপালা এবং বিভিন্ন ধরনের পাখি। মানে সে প্রকৃতিকে নিজের ফ্যামিলি বানিয়ে নিয়েছিল। তো কায়া প্রকৃতিকে এত ভালোবাসতো যে সে যখনই সময় পেত তখনই ওই স্পিড বোট নিয়ে জলাভূমির চারপাশে ঘুরে বেড়াতো এবং পাখিদের ভাঙা পাখাগুলো জমাত। তো একদিন হঠাৎ করে এভাবে চলতে চলতে তার দেখা হয় টেট নামের একটা ছেলের সঙ্গে। আর এখানে উল্লেখ্য, এই টেট কিন্তু কায়ার যে বড় ভাই ছিল জডি, তার বন্ধু ছিল এবং টেট প্রায় আমরা দেখতে পাই যে মার্শে আসতো এবং দূর থেকে কায়াকে পাখিদের পালক জমাতে দেখতো। তো একদিন টেট করে কি, কায়াকে একটা চিঠি আর বাগান করার জন্য কিছু সবজির বীজ দেয় এবং অন্য কিছু পাখির পালক দেয়। কিন্তু কায়া বলে, আমাকে চিঠি দিয়ে তো লাভ নেই, আমি তো চিঠি পড়তে পারবো না, কারণ আমি তো পড়ালেখা জানি না, আমি তো স্কুলে যাওয়ার সুযোগ পাইনি। তবে আমি একবার স্কুলে গিয়েছিলাম, কিন্তু সেদিন সবাই আমাকে নিয়ে মজা করেছিল, আর এই কারণে কখনোই আর স্কুলে যাইনি। তো টেট তখন বলে, ঠিক আছে, সমস্যা নেই, আমি তোমাকে লেখাপড়া শেখাতে পারি, তুমি কি শিখবে? তো কায়া রাজি হয়ে যায় এবং টেট এরপর করে কি, ওকে পড়ালেখা শেখানো শুরু করে। আর কায়াও খুব তাড়াতাড়ি সবকিছু শিখে ফেলে। আর এখানে উল্লেখ্য, কায়া প্রকৃতি বা নেচার খুব পছন্দ করতো, আর তাই টেট ওর জন্য বিভিন্ন ধরনের প্রাণী, হ্রদ এবং এসব নিয়ে আলাদা আলাদা লেখার বই নিয়ে আসতো। তো কায়া সেই বইগুলো থেকে প্রকৃতি সম্পর্কে অনেক জ্ঞান পেতে লাগে। আর এভাবেই সবকিছু এগিয়ে যায়। আর সেই বইগুলোর পাশাপাশি কায়া আরেকটা প্রশ্নের জবাব খুঁজতে শুরু করে খুব তীব্রভাবে। আর সেই প্রশ্নটা হচ্ছে, মানুষ ছাড়া অন্য যত পশু পাখি রয়েছে তারা সন্তানরা বড় হয়ে গেলেই তাদেরকে ছেড়ে চলে যায়। তো এই কারণে কায়াও নিজেকে বোঝায় যে আমি হয়তো বড় হয়ে গিয়েছিলাম, এই কারণে আমার মা বাবা আমাকে ছেড়ে গিয়েছে বা মা আমাকে ছেড়ে গিয়েছে। মানে কায়া তার মায়ের অভাব যে অনুভব করে, তার মা সম্পর্কে যে নেগেটিভ ধারণা আসবে সেটা সে আনতে দেয় না, ঠিক এই কথাটা ভেবেই। মানে বুঝতেই পারছো, বাবা মায়ের কোলে খেলাধুলা করবে সেই বয়স থেকেই ও কাদা, জল আর বন ঝপঝাড় নিয়ে একলাই ছিল। তো যাই হোক, টেট তখন দেখতে পায় যে কায়ার মধ্যে খুব ভালো ছবি আঁকার প্রতিভা রয়েছে, আর এই জন্য সে করে কি, কায়ার জন্য ছবি আঁকার রং, ব্রাশ এবং ড্রয়িং বই নিয়ে আসে। কিন্তু এই দিকে বাকি যে পরিবারগুলো ছিল ওই গ্রামের, তারা কেউই কায়াকে ভালো চোখে দেখতো না। মানে সবার চোখে এই কম বয়সী মেয়ে বাবা মার পরিবার ছাড়া পুরো জঙ্গলের মধ্যে একা থাকে। তো এই বিষয়টা সবার খুব উইয়ার্ড লাগে এবং সবাই ওকে অনেক খারাপ খারাপ কথা বলে। কে বলে মেয়েটার হয়তো মাথায় সমস্যা বা পাগল, কেউ বলতো ও হয়তো খারাপ আত্মা বা ওর ভেতরে ডাইনি লুকিয়ে রয়েছে। তবে বর্তমান সময়ে হলে বলতো যে চামড়া ব্যবসা করে। তো যাই হোক, আমাদের যে নায়ক এখানে টেট, তার কিন্তু এসব কথায় কিছুই যায় আসতো না। সে মূলত কায়াকে ভালোবেসে ফেলেছে, কায়া ওকে ভালোবেসে ফেলেছে। আর এখানে লক্ষ্য, টেট খুবই দায়িত্বশীল এবং ভালো একটা ছেলে। সে কায়ের অনেক খেয়াল রাখতো, এমনকি কায়ের মতো এত সুন্দরী ষোড়শী মেয়েকে পেয়েও সে কখনো ওকে ভোগ করার চেষ্টাও করেনি। তো সবকিছু ভালোই চলছিল। তো একদিন টেট কায়াকে বলে, আমি শহরের সবচেয়ে ভালো কলেজে পড়ার সুযোগ পেয়েছি, সাথে একটা ল্যাবরেটরিতে এক্সপেরিমেন্ট আর চাকরি করারও সুযোগ পেয়েছি। তো এইটা শুনে কায়া খুশি হওয়ার বদলে আরো বেশি দুঃখই পায় এবং সে ভেঙে পড়ে এবং ভাবতে থাকে, আমার পরিবারের মানুষের মতো টেটও আমাকে ছেড়ে চলে যাবে। তো এরপর যেদিন টেট শহরে যাওয়ার আগে কায়ার সঙ্গে দেখা করতে আসে, তখন কায়া বলে, আমি জানি শহরে গেলে তুমি আমাকে ভুলে যাবে, তুমি আর কখনোই ফিরে আসবে না। কিন্তু টেট কায়াকে কোনোভাবে শান্ত করে এবং ভরসা দিয়ে বলে, তুমি চিন্তা করো না, আমি তোমাকে কখনোই ভুলবো না, আর এই কাগজটা রাখো, এখানে আমি কিছু পাবলিকেশন কোম্পানির নাম এবং ঠিকানা দিয়ে রেখেছি যারা বই প্রকাশ করে, এবং আমি জানি তুমি খুব ভালো গল্প বা উপন্যাস লিখতে পারো এবং তুমি প্রকৃতি সম্পর্কে যেভাবে লিখতে পারো এরকম খুব কম মানুষই আছে যারা ওইভাবে লিখতে পারে। তো তুমি এই সব নিয়ে তোমার অভিজ্ঞতা নিয়ে একটা বই লিখো এবং তোমার লেখা যদি ভালো হয়, যে কোনো পাবলিকেশনস তোমার বই ছাপাতে চাইবে এবং তারপর যেটা হবে, তুমি অনেকগুলো টাকাও পাবে। আর আমি জানি তুমি যেহেতু এই জায়গা ছেড়ে কোথাও যেতে চাও না, তোমার কোথাও যাওয়ারও দরকার নেই, তুমি বাড়িতে বসে রাইটার হিসেবে কাজ করতে পারো এবং টাকা ইনকাম করতে পারো। তবে আমি তোমাকে কথা দিচ্ছি,
আগামী মাসের 4 তারিখের মধ্যে আমি আবারও আসবো, আর তুমি নদীর ধারে আমার জন্য অপেক্ষা করো। তো এরপর টেট চলে গেলে কায়া অপেক্ষা করতে থাকে, দিন কেটে যেতে শুরু করে, রাত কেটে যায়। তো 1 মাস পরে টেটের কথা মতো কায়া তো সমুদ্রের ধারে ছিল, সকাল থেকে দুপুর হয়, দুপুর থেকে রাত, কিন্তু টেট আর ফিরে আসে এবং প্রতিটা সেকেন্ড কায়ার কাছে মনে হচ্ছে কত বছর যে পার হচ্ছে। তো কায়া এখন বুঝে যায় যে আগেও যেটা ভেবেছিল ওইটাই সত্যি, ওকে ছেড়ে সবাই চলে যায়, টেট ওকে ছেড়ে চলে গিয়েছে এবং যে স্ট্রং মেয়ে ছোটবেলা থেকে ধাক্কা পার খেতে খেতে বড় হয়েছে, সেই মেয়েটা আবারও ভালোবাসার ফাঁদে পড়ে ভেঙে কাঁদতে শুরু করে। তো ও বলতে শুরু করে, ভালোবাসার মানুষ তো পৃথিবীতে আমার এই একটাই ছিল, সে আমাকে ছেড়ে চলে গেল। আমি জীবনে যখনই কাউকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিলাম, সেই আমার হাত ছেড়ে দিয়ে চলে গিয়েছে। আর একমাত্র টেটই ছিল যে আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছিল, আর তার অভাব আমাকে অনেক কষ্ট দিচ্ছে। এটা এক ধরনের অদ্ভুত একাকিত্ব, মানে বুঝতেই পারছো, বাবা মার ভালোবাসা একরকম, ভাই বোনের ভালোবাসা একরকম, কিন্তু প্রেমিকের যে ভালোবাসা, প্রেমিকার যে ভালোবাসা, সেটা কিন্তু মনে করো অন্যরকম। তো যাই হোক, প্রতিবারই কিন্তু ওর কাছের মানুষের ওর কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল এবং ওকে একা ছেড়ে গিয়েছিল। কিন্তু তখন এই প্রকৃতি, এই মাস মানে এই জঙ্গল আর এই জলাভূমি ওকে আবার সামনে এগিয়ে যাওয়ার সাহস দিয়েছে, কারণ ওই প্রকৃতির মাঝে বড় হয়েছে ওর সবচেয়ে দুঃসময়। এবং কায়া আগের চেয়ে অনেক বেশি সময় এখন প্রকৃতির মাঝে কাটাতে শুরু করে, কিন্তু সে জানতো না যে তার জীবন পুরোপুরি একটা আলাদা মোড় নিতে চলেছে খুব শীঘ্রই। তো একদিন কায়া দেখতে পায় যে কিছু বিল্ডার্সরা বা ডেভেলপাররা ওকে কিছু টাকা দিয়ে ওই জায়গাটা কিনে নেওয়ার চেষ্টা করছে এবং তারা এখানে একটা রিসোর্ট বানাতে চায়। তো কায়ার মনটা তখন কেঁপে ওঠে, কারণ সবাই যখন তাকে ছেড়ে চলে গিয়েছিল তখন তার নিজের বলতে এই মার্শ বা এই জঙ্গলটাই আছে। এবং এখানে একটা বিষয় লক্ষ্য, এই পুরো বিশাল জঙ্গলটার মালিক কিন্তু, মানে আমাদের গ্রামে কিছু থাকে না যে গৃহস্থ টাইপের ফ্যামিলি, অনেক জমি জমা, সেই টাইপ আর কি, মানে তাদের নগদ টাকা নেই কিন্তু অনেক জমি জমা রয়েছে। তো এটাও যদি ওর কাছ থেকে নিয়ে নেয় তাহলে ওর বাঁচার শেষ আশাটাও শেষ হয়ে যাবে। তো এরপর কায়া করিকে ট্যাক্স অফিসে যায় এবং সেখানে গিয়ে জানতে পারে ওর দাদার নামে জমিটা কেনা হয়েছিল অনেক বছর পূর্বে, কিন্তু আরো 20-30 বছর আগে থেকে ওই বাড়িটা ট্যাক্স দেওয়া হয় না। তো ওই ট্যাক্সটা যদি দেওয়া হয় তাহলে ওই বাড়িটা কায়ের নামে আসবে, মানে বুঝতেই পারছো, উত্তরাধিকার সূত্রে বা ওয়ারিশান সূত্রে কায়া ওটার মালিক হবে। আর তখন কায়ের মনে পড়ে টেটোকে কিছু পাবলিকেশনের ঠিকানা দিয়েছিল, তো তাদের সাথে একবার তো যোগাযোগ করা উচিত, যদি কিছু টাকা হাতে আসে অন্তত সে নিজের বাড়িটা নিজের করে রাখতে পারবে। তো এই ভাবনা থেকে সে নিজের কিছু আঁকা ছবি এবং তার কিছু লেখা, মনে করো যে গল্প বা উপন্যাস, পাবলিশার্সদের ঠিকানায় পাঠায়। কিন্তু তখনই কায়ের জীবনের সবচেয়ে কালো একটা ছায়ার প্রবেশ ঘটে, আর সেই কালো ছায়াটার নাম ছিল হচ্ছে চেস, যাকে এই সিনেমার শুরুতে আমরা মৃত অবস্থায় দেখেছি এবং যার কারণেই আমাদের কায়াকে পুলিশে নিয়েছে। তো চেসের সঙ্গে কায়ার পরিচয় হয়, বন্ধুত্ব গড়ে ওঠে। আর এখানে লক্ষ্য, চেস খুবই প্লেবয় টাইপের একটা ছেলে, সে খুব সহজে মেয়েদেরকে সিডিউস করতে পারতো। তো এখান থেকে ভালো লাগা জন্মায়, মানে ও বুঝতে পেরেছিল যে কায়া একটা লনলি মেয়ে, সুযোগটা কাজে লাগানো যায়। এবং ভালোবাসার পরে যেটা হয়, ওরা মোটামুটি রাশিয়া ইউক্রেন অনেকবার করে, কিন্তু কায়া এখনো টেটকে ভুলতে পারেনি। সে বুঝতে পারছে যে টেটের মতো সে চেসকে হয়তো কখনোই ভালোবাসতে পারবে না, কিন্তু ওর যে মানসিক অবস্থা রেখে টেট চলে গিয়েছে, ওর বাড়িতেও হাতছাড়া হতে চলেছে, ওর তো একটা আশ্রয়ের দরকার ছিল। তো চেস এই সুযোগটাই পায়, কিন্তু কায়া তো এখানেই ভুল করে বসে। তবে এখানে লোকে এখনো রাশিয়া ইউক্রেন হয়নি, তবে হবে আর কি একটু পরে, মানে ও এটার সুযোগ নেবে। তো কায়া ভাবে চেস যখন ওর সঙ্গে থাকে তখন আর একলা লাগে না। তো একদিন চেস করে কি কায়াকে একটা শামুকের খোল দেয়। তো কায়ের পর করে কি ভালোবাসার নিদর্শন হিসেবে সে শামুকের মধ্যে একটা হার বানিয়ে চেসের গলায় পরিয়ে দেয়। আসলে চেস ছিল ওই এলাকার একটা নামি দামি ধনী পরিবারের, মনে করো বেওয়ারা ছেলে, কিন্তু ওদের সম্পর্ক ওই জঙ্গল পর্যন্ত সীমাবদ্ধ ছিল। মানে কিছু সম্পর্ক থাকে না যে ধরো মারো খাও ছাইরা দাও, লোক সমাজে দেখাবে না কিন্তু ভোগ করবে, ওই টাইপের। তো চেসের পরিবার কখনো তো কায়ের মতো মেয়েকে গ্রহণ করবে না, তো এই কারণে ও বাইরে গেলে কায়াকে চিনতই না। তো এইসব ব্যাপারে যখন কায়া প্রশ্ন করে তখন চেস কায়াকে কথা দেয় যে আমি তোমাকে বিয়ে করব। মানে এটা বুঝতেই পারছো 70 বছর আগের কাহিনী, তখন একটা মেয়ের মনে যদি একটা ছেলে ঢুকতো সহজে সেই মেয়ে তাকে ভুলতো না। তো যাই হোক, একদিন কায়ের ঠিকানা একটা চিঠি আসে, আর সে যেসব লেখার ছবি পাঠিয়েছিল তা একটা পাবলিশারের খুব পছন্দ হয়েছে এবং সেই ছবিগুলো আর লেখাগুলো দিয়ে সে একটা সোলো বই প্রকাশ করতে চায়। সোলো মানে হচ্ছে একক, মনে করে একজন লেখা করে একটা বই। কিন্তু এখান থেকেই গল্পটা হঠাৎ করে উল্টে যায়। প্রায় 1 বছর পরে হঠাৎ করে ট্যাট হারামজাদা ফিরে এসেছে। তো ট্যাট আবার কায়ের কাছে আসে, কিন্তু এত বছর পরে হঠাৎ করে ট্যাটকে সামনে পেয়ে কায়ার উল্টো রাগ হয়ে যায়, সে অদ্ভুত হয়ে যায়। সে রাগ, অভিমান আর দুঃখে তার হাতের যে কাছে যা ছিল সবকিছু টেটের দিকে ছুঁড়ে মারতে থাকে এবং চিৎকার করে বলতে থাকে, তুমি এখানে কেন এসেছো? এখান থেকে চলে যাও। আমার জীবনে তোমার সবচেয়ে বেশি যখন দরকার ছিল তখন তুমি কোথায় ছিলে? তখন তো তুমি আমার কথা ভাবোনি, তুমি চলে গিয়েছিলে, আর আমি তো জানতাম না তুমি বেঁচে আছো নাকি মারা গিয়েছো। তো ট্যাট তুমি এখান থেকে চলে যাও। বা ট্যাট ওকে কোনোভাবে শান্ত করে এবং বলে, কায়া আমি জানি আমি অনেক ভুল করেছি, আসলে আমি ভেবেছিলাম তুমি এই কষ্টের জায়গাটা ছেড়ে কোথাও যেহেতু যেতে পারবে না, কিন্তু আমি তো আমার লাইফটা এখানে আটকাতে চাইছিলাম না। আমি পড়ালেখা করেছি, আমার জীবনে অনেক স্বপ্ন ছিল, আমি জীবনে বড় কিছু করতে চেয়েছিলাম, আর এই কারণেই মিথ্যা বলে তোমার কাছ থেকে চলে গিয়েছিলাম, আর এটা আমার ভুল ছিল। কিন্তু জানো, শহরে এতদিন কাটানোর পরেও আমি আমার মনে কখনো সেই শান্তিটা পাইনি যেটা আমি তোমার সঙ্গে এই জঙ্গলে থেকে পেয়েছি। তো এর জন্য আমি বুঝতে পেরেছি যে সুখ আসলে সফলতায় না, সুখ আসলে মানুষের মধ্যে হয়, আর আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, তাই আমি ফিরে চলে এলাম। আর সবচেয়ে বড় কথা হলো, তুমি যে চেস নেমের ছেলেটার সাথে বর্তমানে রয়েছো, ওর সাথে কিন্তু কোনো সম্পর্ক করো না,
শারীরিক সম্পর্ক তো করোই না, ওকে মানে আগে থেকে চিনো, কিন্তু খুব ডেঞ্জারাস, একদম ভালো মানুষ নয়। তো এই কথা শুনে কায়া টেটকে বলে অনেক দেরি হয়ে গিয়েছে, তবে আমিও বুঝতে পারছি না আমার কি করা উচিত, আমাকে একটু সময় দাও। তো এর কিছুদিনের মধ্যেই কায়া জানতে পারে যে ওই চেজের আগে থেকে একটা মেয়ের সঙ্গে বিয়ে ঠিক হয়ে রয়েছে। তো এই কথা শুনে কায়ের পায়ের তলা থেকে মাটি সরে যায় এবং সে ভালো করে বুঝতে পারছে যে চেজ তাকে এতদিন শুধুমাত্র ঠকিয়েছে এবং দিন রাত শুধুমাত্র তার শরীর ভোগ করেছে এবং তার সাথে প্রেমের অভিনয় করেছে। তো এত বড় প্রতারণার পরে সে এবার চেজকে ভয় পেতে শুরু করে, কিন্তু চেজ এবার করে কি মিথ্যা বলতে আবার কায়ের বাড়িতে আসে, কিন্তু কায়া তার সঙ্গে দেখা করতে চায় না, সে গাছগাছালির পেছনে লুকিয়ে পড়ে। মানে বুঝতেই পারছো চেজ একটা টাকা পয়সার মালিক, আবার ক্ষমতাধর, আবার ওকে শারীরিকভাবে ভোগও করেছে। তো বুঝতেই পারছো ওই মেয়েটা কিরকম ভয় পাচ্ছে ওকে। তো কায়া তো মানসিকভাবে ভেঙে পড়েছে, কিন্তু তখনই আবার বই প্রকাশ হওয়া তোর কাছে কিছু টাকা চলে আসে। তো ওই টাকা দিয়ে করে কি ট্যাক্স জমা দেয় এবং এরপর এই জায়গাটারও পুরোপুরি মালিক হয়ে যায়। তো ওর ভেতরে একটু সাহস আসছে। তো কায়ার যে বইটা ছাপা হয়েছে সেই বইটা কোনোভাবে ওর ভাই জোডির হাতে যায়, আর জোডি বর্তমানে কিন্তু আর্মি অফিসার। তো জোডি করে কি কায়ের সঙ্গে দেখা করার জন্য সেই মার্চে ফিরে আসে অনেক বছর পরে। তবে আমি কায়া হলো জোডি ওই ভাইয়ের পরিচয় দিতাম না। তো যাই হোক, জোডি কায়াকে বলে আমাদের মা তো একটা মারাত্মক রোগে ভুগছিলেন, আর অনেক বছর আগে সে মারা গিয়েছে, আর আমাদের যে বাকি 3 বোন তারা এক একজন এক এক দেশে বিয়ে হয়েছে, তবে আমি তোকে মাঝে মাঝে সময় সময় খবর নিতে আসবো। তো এরপর কায়া যখন তার সব কথা খুলে বলে তখন ওর বড় ভাই বলে দেখ শরীরের নেশা কিন্তু অনেক ভয়ঙ্কর, খুব সাবধান, তবে তোর সমস্যা হলে আমাকে বলিস। মানে বুঝতেই পারছো চেস কায়ার শরীরটাকে আর ভুলতে পারছে না। 1700 একটা মেয়েকে ভোগ করেছে, তো প্রতিদিন সে সেখানে সে কায়াকে মিথ্যা মিথ্যা বুঝিয়ে আবার জালে ফাঁসাতে চায়, কিন্তু কায়া কোনোভাবেই চেসের কথা মানতে চায় না এবং চেস করে কি কায়ের সঙ্গে জোর করে মনে করো আবার শরীর ভোগ করার চেষ্টা করে, কিন্তু তখন কায়া করে কি সেখানে থাকে একটা বড় পাথর নিয়ে ওর মাথায় জোরে আঘাত করে। তো চেস মাটিতে পড়ে যায়, আর ওখান থেকে যাওয়ার সময় কায়া চেসকে খালি এটুকুই বলে যদি আমাকে আবার বিরক্ত করতে আসিস আমি তোকে মেরেই ফেলবো। আর এই কথাটা সেখানকার একটা জেলে শুনতে পায় যে স্পিড বোটে ছিল। তো যাই হোক, এরপরে কায়ার মনে একটা ভয় চলে আসে যে চেস যে কোনো সময় আবার আমাকে ভোগ করতে বা আমার উপর হামলা করতে বা এখানে আসতে পারে জোর করে কিছু করার জন্য। তো এই ভয়ের আতঙ্কে কায়া এরপর থেকে কখনো কখনো নিজের বাড়ি ছেড়ে রাতে পালিয়ে থাকতো, কখনো স্পিড বোটে চড়ে, আবার কখনো এই মার্শের ঝোপে ঝাড়ে জঙ্গলের মধ্যে লুকিয়ে রাত কাটাতো এবং প্রতিটা রাত তার কাছে আতঙ্ক ছিল যে এই বুঝে চেজ আসবে আমার উপর হামলা করবে। আর এরপর একদিন টেট করে কি কায়া কেমন আছে এটা দেখতে ওর বাড়িতে আসে, আর কায়ার সব অবস্থা দেখেও যেটা বুঝতে পারে যে চেজ কায়ার অনেক বড় ক্ষতি অলরেডি করে ফেলেছে। তবে টেটকে দেখে কায়ার একটু ভরসা হয়, কিন্তু কায়া টেটকে বলে তুমি কিন্তু আবার আমার জন্য চেজের সঙ্গে কোনো ঝামেলায় পড়ো না, কারণ চেজ খুব খারাপ একটা মানুষ। আর সে আরো বলে আমি আগামী সপ্তাহে এখান থেকে গ্রিনভিলে চলে যাব, মানে গ্রিনভিল একটা জায়গার নাম, আর ওখানে গিয়ে আমি একটা পাবলিশারের সঙ্গে দেখা করব, আমার আরো কিছু বই এবং ছবি পাবলিশ করা হবে। তো এই ব্যাপারটা কিন্তু মনে রেখো যে গ্রিনভিল একটা জায়গায় যাবে যেখানে গিয়ে পাবলিশারের কাছে তার বই প্রকাশ করার ব্যাপারে কথা বলবে। তো এরপরেই গল্প চলে আসে বর্তমানে, যেখানে আমরা দেখতে পাই কায়া তার আইনজীবীকে তার অতীত সম্পর্কে সবকিছু বলছিল। তো এরপর আদালতে দেখা যায় পুলিশ এবং একজন ডক্টর যিনি চেজের মৃতদেহের পোস্টমর্টম করেছিলেন এবং এর সাথে চেজের মা এবং ওই জেলে যে কায়াকে হুমকি দিতে শুনেছিল তারা সবাই কায়ের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছে। মানে বুঝতেই পারছো একটু আগে যে আমরা অতীতের ঘটনা দেখলাম এটা বেশি দিন আগের কথা না, 2-4 দিন আগের কথা। তো এরপর তারা দাবি করে চেজের হত্যার অভিযোগে কায়াকে কঠোর শাস্তি দেওয়া হোক এবং এরপর পুলিশ আর ডক্টর মানে যে আর কি পোস্টমর্টম করেছে সে বলে চেজের জামায় যে লাল রঙের উল পাওয়া গিয়েছে সেই রঙের উলের টুপি কায়ের কাছে রয়েছে, কিন্তু যে টাওয়ার থেকে চেজের মরদেহ ফেলে দেওয়া হয়েছে সেই টাওয়ার বা তার আশেপাশে কায়ার হাত পায়ের কোনো চিহ্ন দেখা যায়নি। তো এটা দেখে মনে হয় কায়া হত্যা করার পরে ইচ্ছাকৃতভাবে সব প্রমাণ মুছে ফেলেছে যাতে সে কোনোভাবে না ফেসে যায়। তবে এইটা শুনে কায়ার যে আইনজীবী রয়েছে সে বলে সব মিথ্যা কথা, কারণ কায়া তো আগে থেকে চেজকে চিনতো, তাদের মধ্যে গভীর সম্পর্ক ছিল, শারীরিক সম্পর্ক হয়েছে। তো ওর পোশাকের মধ্যে কায়ার উলের যে কি বলে সুতা থাকবে এটা তো অসম্ভব কিছু নাই, আর এটা প্রমাণ করে না যে কায়া আসল খুনি। আর যেহেতু এই ঘটনাটা ঘটেছে একটা পানির জায়গায় যেখানে রেগুলার জোয়ার ভাটা লেগে থাকে, এমনও হতে পারে যে চেজকে যে মেরেছে পানির কারণে তার হাত পায়ের সকল ছাপ মুছে গিয়েছে, তাই এটা বলা ভুল যে কায়া নিজের অপরাধ ঢাকতে ইচ্ছে করে ছাপ মুছে ফেলেছে। আর ওই টাওয়ারের ভেতরে যে গ্রিলের দরজাটা রয়েছে সেটা অনেকবার মানুষ খোলা রেখে চলে যায়, তো হতে পারে চেজ সেখানে গিয়ে এমনিই পড়ে গিয়েছে, এটা অ্যাক্সিডেন্টও হতে পারে, হয়তো অন্য কেউ ওকে এখানে নিয়ে গিয়ে ফেলে দিতে পারে। তবে চেজের হত্যায় কায়ের বিরুদ্ধে সেরকম কোনো শক্ত প্রমাণ নেই, কিন্তু তারপরেও চেজের মা সাক্ষ্য দেয় আমার ছেলের গলায় একটা শামুকের তৈরি হাড় ছিল আর ওটাও সবসময় পড়তো, আর ও মারা যাওয়ার পরে সেই হাড়টা আমি খুঁজে পাইনি, আর ওই হাড়টা কায়াই দিয়েছিল। তো আমার কাছে মনে হয় কায়াই সেই হাড়টা নিয়ে গিয়েছে, হয়তো খুন করার পরে সে ওটা খুলে ফেলেছিল। তবে এটা শুনে কায়ের যে আইনজীবী টম সে বলে এটা তো হতেই পারে না, আপনি জানেন পুলিশ কায়ের বাড়ি তল্লাশি করেছে পুরোপুরি ভাবে, তো হাড় যদি ওর বাড়িতে থাকতো তাহলে তো সেটি পাওয়া যেত। তো এরপর একটা দোকানের মালিক আর কায়ার যে পাবলিশার মানে যে কায়ের বইগুলো ছাপাতেন তাদেরকে সাক্ষী হিসেবে আনা হয়। তো তারা বলেন যে কায়া 29 তারিখ সকাল 9টায় গ্রিনভিলে যাওয়ার জন্য বাস ধরেছিল, আর তারপরের দিন সকাল 9টায় একই টাইমে সে গ্রিনভিল থেকে এখানে ফেরত আসে। তো এর মানে হচ্ছে সে 29 তারিখে গিয়ে 30 তারিখে সকাল 9টায় চলে এসেছিল, কিন্তু চেজ মারা গিয়েছে হচ্ছে 30 তারিখের ভোর রাতে বা 4টার দিকে। তো তখন তো কায়া এই এলাকাতেই ছিল না, বাট তখন চেজের পক্ষের আইনজীবী বলে হতে পারে কায়া বদলা নিতে রাত 1:30টার সময় আবার এখানে এসেছিল, তারপর আবার চেজকে মেরে আবার ওই রাত্রে চলে গিয়েছে। বাট কায়ের আইনজীবী বলে
এটা কি সম্ভবপর একটা কথা বললে? কায়া এত কিছু করে ফেললো, ওখান থেকে এখানে আসলে একজন মানুষকে দেখলো না, একজন বাস চালককে দেখলো না, এবং বার্কলিপের কোনো মানুষ কায়াকে দেখলো না, এটা কিভাবে সম্ভব? এত রাতে একটা মেয়ে এসে হত্যা করে তারপর আবার চলে যাবে, কেউ জানবেই না। তো শেষ পর্যন্ত যেটা হয়, কায়ার বিরুদ্ধে কোনো শক্ত প্রমাণ না থাকায় আদালত কায়াকে নির্দোষ ঘোষণা করে। আর এই ঘটনার পরে কায়া ট্যাটকে বিয়ে করেন এবং তারা সুখী শান্তিতে বসবাস করে। আর কায়ার ভাই যদিও মাঝে মাঝে কায়ার কাছে আসতো বেড়াতে, এবং সময়ের সাথে সাথে অনেক বছর কেটে যায়। কায়া এবং টেড দুজনই বুড়ো হয়ে গিয়েছে এবং কায়া অনেক বড় একজন সফল লেখিকা। আর এরপর 70 বছর বয়সে হঠাৎ করে হার্ট অ্যাটাকে কায়া মারা যায়। আর কায়ার মৃত্যুর পরে একদিন টেড তার পুরনো জিনিসপত্র যখন খুঁজতে যায়, তখন একটা পুরনো বই খুঁজে পায়। আর ওই বইয়ের শেষ পৃষ্ঠায় কায়া চেজের একটা ছবি এঁকে রেখেছিল, যার নিচে লেখা ছিল, কখনো কখনো শিকারকে বাঁচানোর জন্য শিকারীকেই মারতে হয়। এবং পৃষ্ঠা উল্টাতেই টেড দেখতে পায় যে বইয়ের ভেতরে কিছু পৃষ্ঠা কেটে একটা জায়গা বানানো হয়েছে এবং সেখানে চেজের সেই শামুকের মালাটা রাখা ছিল। তো টেড এটা দেখে স্পষ্ট বুঝতে পারে যে চেজকে আসলে কায়ে হত্যা করেছিল ওর অত্যাচার থেকে বাঁচার জন্য, বা ওর যে একটা প্রেশার চাপ সেটা থেকে বাঁচার জন্য। তবে চিরদিনের মতো কায়ের এই রহস্যটা লুকিয়ে রাখার জন্য, বা তার স্ত্রীকে একটা খুনি বলবে মানুষ এটা থেকে বাঁচানোর জন্য, সে ওই মালাটা সমুদ্রে ফেলে দেয়। আর গল্পটা এখানেই শেষ হয়। তো এখানে সবার মনে প্রশ্ন আসে যে কায়া কিভাবে চেজকে মেরেছিল। তবে এই প্রশ্নের উত্তর এই সিনেমাতে দেওয়া হয়নি, এটা একটা ওপেন এন্ডিং সিনেমা, দর্শকদের জন্য রেখে দেওয়া হয়েছে এটার উত্তর। মানে তোমরা কমেন্টে জানাবে যে কিভাবে মারতে পারে। তবে এখানে সম্ভাব্য আমি একটা ওয়ে বলতে পারি, ওই টাইমটা তোমরা মনে করতে পারো যে চেজের ভয়াবহতা বাড়ছিল, মানে কায়াকে হান্টিং করার চেষ্টা করছিল, শিকার করার। তো কায়া তো কিছুই করতে পারছিল না, ও পাগল হয়ে গিয়েছিল ভয়ে। ও ঝোপে ঝাড়ে লুকিয়ে থাকতো, কখনো স্পিড বোট নিয়ে পানির মধ্যে যেত, রাত সেখানেই কাটাতো। তবে একটা প্রবাদ রয়েছে, মানুষকে এত ভয় দেখিও না যাতে তার ভেতরে ভয় শব্দটা পর্যন্ত মুছে যায়। তো কায়ার সাথে ঠিক এমনটাই হয়েছিল। সে ছোটবেলা থেকে এরকম মনের কষ্ট নিয়ে বড় হয়েছে, সবকিছু সহ্য করে বড় হয়েছে, এবং সে যখন কামাই করতে শুরু করেছে তখন আবার টেট ফিরে এলো, সবকিছু ঠিকঠাক রয়েছে, কিন্তু চেজের ভয় ওকে ঠিক মতো বাঁচতে দিচ্ছিল না। তো ও ঠিক করে যে চেজ যদি বেঁচে থাকে ওকে তো মুক্তি পেতে দেবে না, আর এই কারণে তার চেজকে থেকে মুক্তি পেতে একটা প্ল্যান করতে হবে। তো ওই দিন সে করে কি, তো তোমাদের নিশ্চয়ই মনে আছে কায়া টেটকে বলেছিল যে আমি গ্রিন ভিলে যাচ্ছি, তুমি এই কয়দিন এসো না, আর তুমি আবার চেজের সঙ্গে পাঙ্গা লিও না। তো ওই গ্রিন ভিলেজে পাবলিকেশনের কাছে যাবে, সেই দিনই গ্রিন ভিলেজ যাওয়ার পরে সে আবার ফেরত এসেছিল, এবং অবশ্যই চেজকে সে টাইম দিয়েছিল যে ওইটা আর এসো, যে তোমার সাথে আমি রাশিয়া ইউক্রেন করবো। এবং এখানে একটা বিষয় উল্লেখ তো সবাই বলবে যে ও কিভাবে আসলো, কেউ দেখলো না ওকে। এখানে একটা জিনিস বুঝতে হবে, এই মেয়েটা বড় হয়েছে জঙ্গলে মাঝে, সে ঝোপঝাড় গাছপালা জঙ্গল খুব ভালো মতো চিনতো, তার জন্য লুকানো একদম সহজ। তো এই কারণে ও আবার গ্রিন ভ্যালি থেকে এসে চেজকে মেরে তারপর আবার গ্রিন ভ্যালি চলে গিয়েছে, এবং নর্মাল মতো পরের দিন সাধারণভাবে বাস ধরে বাড়ি ফিরেছে। তো আমার কাছে এরকমটাই মনে হয়। তবে এখানে একটা বিষয় উল্লেখ, অনেক মেয়েরা এরকম ভুল করে থাকে। আমার লাইফে এরকম অনেক মেয়েকে আমি দেখেছি রিয়েল লাইফে। তো যাই হোক, এরকম অনেক কমন ঘটনা কিন্তু ঘটে যে মেয়েরা করে কি, একটা ছেলেকে আপন মনে করে একবার উজাড় করে দেয়, কিন্তু তারপর দেখা যায় ছেলেটা ভালো না, ওকে হুদাই মিশেছে। আবার ছেলে ওইটা সুযোগ নিয়ে করে কি ব্ল্যাকমেল করা শুরু করে। তো কি হয়, মেয়েটা পুরো যে একটা ফাটাবাসের মাঝখানে। তো বেশিরভাগ মেয়ে এটা থেকে বেরোতে পারে না, সারা জীবন শিকার হতে থাকে। কিন্তু কিছু মেয়ে যখন বেরোতে যায়, তারপর আমরা পেপারে দেখতে পাই যে অমুকের দণ্ড কেটে দিয়েছে বা অমুক গ্যাঞ্জাম মেয়েটা। কিন্তু এখানে কায়া কিন্তু অনেক কৌশলের সাথে বেরিয়ে আসতে পেরেছে, এবং তার যে 70 বছরের লাইফ সে এটা লিড করতে পেরেছে অনেক কষ্ট পার করার পর হলেও। তো যাই হোক, আমি জানি না সিনেমাটা তোমাদের কাছে কেমন লেগেছে, কিন্তু আমার কাছে খুব খারাপ লাগেনি, ভালোই লাগছে। এবং এই সিনেমা থেকে যেটা শিখলে, যে লাইফে কখনো হার মানতে হয় না। কারণ দেখো, ওর লাইফের যত গ্যাঞ্জাম, সে যে যখন মারা গেল তখন ওর বয়স 18, তার মানে কি ওর লাইফের যত দুঃখ কষ্ট 18 বছর বয়সের মধ্যে শেষ হয়ে গিয়েছে। যেমন অনেকগুলো ঘটনা ঘটেছে, ফ্যামিলির সবাই ছেড়ে গিয়েছে ওকে, তারপর টেট ছেড়ে গিয়েছে, তারপর এরকম চেজের জ্বালানি, তারপর কিন্তু 70 বছর বয়স পর্যন্ত বেঁচে ছিল, এবং প্রায় 52 বছরের সংসার লাইফ ছিল। তো 52 বছর তো শান্তিতে ছিল, ওর নিজের সংসার হয়েছিল। তো এই জন্যই যে লাইফের একটা মুহূর্তে চলে আসলে ভাঙবা না কেউ। আমি নিজে তোমাদেরকে জ্ঞান দিচ্ছি, অথচ আমি নিজেই ঠিক নাই, সিরিয়াসলি আমি নিজেই পুরো ভেঙে গিয়েছি। তবে হ্যাঁ, আমার একটা গুণ আছে, আমি বারবার আবার উঠে দাঁড়াই। গত কয়েকটা মাস আমার খুব খারাপ যাচ্ছে, বাট আমি বিশ্বাস করি আমি আবার উঠে দাঁড়াতে পারবো। আমার জন্য দোয়া করো, তোমাদের জন্য দোয়া রইলো। আল্লাহ হাফেজ। তবে বিদায়ের আগে একটা ইনফরমেশন দিই, যদিও এই যে গল্পটা আমরা দেখলাম এটা সত্য ঘটনা নয়, তবে এই গল্পের যে লেখিকা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ, ডেলিয়া ওয়েন্স, তার লাইফের কিছু অংশ এখানে রয়েছে। যেমন সেও দক্ষিণ আফ্রিকাতে একা একা বড় হয়েছে, তারও সবাই ছেড়ে গিয়েছিল, কিন্তু এই যে এখানে যে বাকি যে জিনিসগুলো ওগুলো ফিকশনাল। তো যাই হোক, আশা করছি এই উপন্যাসটি তোমাদের পছন্দ হয়েছে। আমি আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আর গাইস, বিদায়ের আগে তোমাদের জন্য একটা গুড নিউজ রয়েছে, সেটা হচ্ছে পেছনে ব্যাকগ্রাউন্ডে যে টি শার্টটা দেখতে পাচ্ছ আমি পরে রয়েছি, তোমরা যদি এই টি শার্টটা নিতে চাও, অসাধারণ একটা টি শার্ট লুফিডি মানকির, এটার দাম পড়বে মাত্র 450 টাকা। মাত্র 80 পিস রয়েছে, যেগুলো আমরা স্টক আউট করতে যাচ্ছি, এই কারণে অল্প দামে দিচ্ছি। তো স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে সেখানে কন্ট্যাক্ট করে তোমরা কিন্তু এটা অর্ডার করতে পারো। তবে অর্ডারের আগে অবশ্যই তোমার এক্স্যাক্ট সাইজটা তুমি জেনে নেবে, এবং তারপর যখন ডেলিভারি ম্যান যাবে, ডেলিভারি ম্যান যাওয়ার পরে ডেলিভারি ম্যানকে দাঁড়া করিয়ে প্রোডাক্ট হাতে নিয়ে পুরো চেক দিয়ে দেখবে যে ঠিক আছে কিনা। কারণ
অনেক সময় ভুলে অন্য প্রোডাক্টও চলে যায় বা সাইজের তারতম্য হতে পারে, আবার কোনো সমস্যা হতেই পারে। তো ডেলিভারি ম্যানকে দাঁড় করিয়ে প্রোডাক্ট চেক করে তারপর তোমার প্রোডাক্টটা নেবে, কারণ ওই প্রোডাক্ট তো আর আমি দেই না, বুঝতে পারছো, ভুল হতেই পারে। তো যাই হোক, আমি ব্যাকগ্রাউন্ডে কথা বলতে বলতে কিন্তু বেশ কিছু আরও ড্রেস এবং দাম দেখিয়েছি, তোমরা চাইলে যে কোনোটা অর্ডার করতে পারো, আমি বিদায় নিচ্ছি। তবে তারপরেও এটা অনেক সুলভ মূল্যে পাচ্ছ, অন্যান্য যারা তারা এর চেয়ে অনেক বেশি দামে বিক্রি করছে। তো এটারও বেশ কয়েকটা কালেকশন রয়েছে, আমরা তোমাদেরকে দেখাচ্ছি। তো এই ভিডিওর মধ্যে যে প্রোডাক্টটা তোমার ভালো লাগে জাস্ট ওটার উপর স্ক্রিনশট নিয়ে যে নাম্বারটা দেখতে পাচ্ছ যে ফর অর্ডার অনেক, মানে আমাদের সেলস ম্যানেজার, তার সঙ্গে যোগাযোগ করবে আর তারপরে তুমি অর্ডারটা পেয়ে যাবে। আর আজকে আমাদের হাতে এসেছে এরকম নতুন কিছু অ্যাসিড ওয়াশের ব্ল্যাক কালারের অ্যানিমে টি শার্টগুলো, যেগুলো ড্রপ শোল্ডার টি শার্ট, এবং আমি বিশ্বাস করি এগুলো তোমাদের পছন্দ হয়। ব্যাকগ্রাউন্ডে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ খুবই চমৎকার ডিজাইন এবং প্রিমিয়াম লুকিং টি শার্ট, এগুলো পরলে যে কারো সৌন্দর্য অনেক বেড়ে যাবে। এগুলোর দাম পড়বে মাত্র 600 টাকা, তুমি যেটা নাও না কেন। তবে এই লুফিডির অসাধারণ ড্রপ শোল্ডার টি শার্টটি তোমরা পাচ্ছ মাত্র 550 টাকা, এটা ডিসকাউন্ট এখনো রয়েছে। আর এছাড়াও পেছনে আরেকটা কালেকশন দেখতে পাচ্ছ নারুতোর ঘোষ্টব উচিয়া, এটাও 600 টাকা পড়বে। আর আরেকটা সাদা কালারের যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে লুফিডি মানকির, এটাও সেম 600 টাকা পড়বে। তবে এই দুটো প্রোডাক্টই হাতে নিয়ে তোমার অবশ্যই মানে ফেব্রিক্সের প্রশংসা করতেই হবে, এবং মানে এই প্রোডাক্টের কোয়ালিটির প্রশংসা তোমাকে অবশ্যই করতে হবে। এছাড়াও এই পেছনে যে ড্রপ শোল্ডারটা দেখতে পাচ্ছ অ্যাসিড ওয়াশের, এটা কিন্তু ইন্ডিয়াতে বর্তমানে খুবই ট্রেন্ডিং এ রয়েছে, এটাও কিন্তু দেখতে খুবই ডিসেন্ট এবং স্টাইলিশ। আর যারা ড্রাগন বল লাভার রয়েছে তাদের জন্য তো একটা সেই লেভেলের কালেকশন এসেছে। তবে তোমাদের জন্য এটার মধ্যে একটা ডিসকাউন্ট রেখেছি আমার পার্সোনাল পক্ষ থেকে, সেটা হচ্ছে আমরা এটার মধ্যে 50 টাকা দাম কম নিচ্ছি, মাত্র 550 টাকায় তুমি এটা পেয়ে যাচ্ছ। আর এছাড়াও শর্টকাটে দেখায় যেমন এই যে তোমার রয়েছে পোর্শে, এটার আরেকটা জিটিআর ভার্সন রয়েছে, এছাড়াও রয়েছে এমিরেটস ফ্লাই বেটার, এই ধরনের ভার্সন, এটাও জোস লেভেলের দেখতে। আর এছাড়াও আমার বিশ্বাস আমরা যে কয়েকটা কালেকশন দেখালাম এবং রানিং ব্যাকগ্রাউন্ডে যেগুলো দেখতে পাচ্ছ তার মধ্যে থেকে কোনোটা না কোনোটা তোমার অবশ্যই মনে ধরেছে। তো যেটাই পছন্দ হোক না কেন তুমি নির্দ্বিধায় অর্ডার করতে পারো, কারণ আমাদের সাথে তোমাদের একটা পুরনো সম্পর্ক রয়েছে। আর এখানে একটা বিষয় নিশ্চিত থাকো, কোয়ালিটি নিয়ে তোমাকে কোনো হেজিটেশনে পড়তে হবে না। তবে তুমি একটা জিনিস যেটা কেয়ারফুল থাকবে, তুমি তোমার এক্স্যাক্ট সাইজ দিয়ে কিন্তু অর্ডার করো, কারণ এই ভুলটা অনেকেই করে যে সাইজটা আবোল তাবোল দেয়। তো এটা অবশ্যই খেয়াল রাখবে, সাইজ ম্যাটার্স। এবং যখন ডেলিভারি ম্যান যাবে তাকে দাঁড়া করিয়ে তারপর ড্রেস পরে তুমি চেক দিয়ে যদি ঠিক থাকে তাহলে ওইটা রিসিভ করবে, না হলে ওই ডেলিভারি ম্যানের কাছে তুমি ওটা ফেরত দিয়ে দেবে, ঠিক আছে। আর এই যে লো কাট ব্যাগি প্যান্টটা দেখতে পাচ্ছ, এটার দাম পড়বে হচ্ছে মাত্র 650 টাকা, বাট সিজনে এটা বিক্রি হয়েছে 750 থেকে 850 টাকা, কিন্তু স্টক খালি করার জন্য ঈদ উপলক্ষে এটাকে আমরা ছাড়ছি মাত্র 650 টাকা। আর এই প্যান্টটা পরলে কিন্তু খুবই একটা ডিসেন্ট লুক দেয়। এছাড়াও পেছনে আমি আরো বেশ কয়েকটা লো কাট ব্যাগি দেখাচ্ছি, যেগুলোর অ্যাভারেজ প্রাইস পড়বে 650 টাকা করে, এবং তুমি তোমার ডেইলি ইউজের জন্য এর যে কোনোটা অর্ডার করতে পারো। এই প্যান্টগুলোর বিশেষত্ব হচ্ছে এগুলো দেখতে যেমন ডিসেন্ট লাগছে, তুমি যখন হাতে নেবে কাপড়টা তখন তুমি বুঝতে পারবে যে খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় ইউজ করা হয়েছে। এবং এখানে আরেকটা বিষয় উল্লেখ, সেটা হচ্ছে প্যান্টগুলো পরে খুবই কমফোর্টেবল। তো একবার হলো তোমাদের এই প্যান্টগুলো ট্রাই করার জন্য আমি সুপারিশ করতে পারি বা রেকমেন্ড করতে পারি।